আসসালামু আলাইকুম। স্টে উইথ মাহফুজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। ভিডিওর টাইটেল দেখে ইতিমধ্যে বুঝে ফেলেছেন আজকে আমাদের গন্তব্য কোথায়। বাংলাদেশের উত্তরের সর্বশেষ জেলা পঞ্চগড়। ঢাকা থেকে যার দূরত্ব ৪২৫ কিলোমিটার। আজকের ভিডিওটি কিছুটা লম্বা হতে চলছে, তাই না টেনে সম্পূর্ণটা দেখুন। কারণ আজকের ভিডিওতে যে তথ্যগুলো পাচ্ছেন তা হলো ঢাকা থেকে পঞ্চগড় কিভাবে যাবেন, ঢাকা থেকে পঞ্চগড় যাওয়ার খরচ কত পড়বে, পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের রিভিউ, কিভাবে ট্রেনের টিকিট কাটলে উল্টা বসতে হবে না, ঢাকা থেকে পঞ্চগড় যাওয়া আসা, কোথায় ঘুরেছি, আমাদের টোটাল কত টাকা খরচ পড়েছে তার একটি ধারণা দিব। এখন রাত ১০টা, আমরা রওনা দিয়েছি কমলাপুর রেল স্টেশনের উদ্দেশ্যে। আমাদের দুই বন্ধুরই ট্রেনে চড়া খুব শখ, তাই রাতের 11:30টার ট্রেনের জন্য আমরা একটু আগে আগেই রওনা দিয়েছিলাম। এখন রাত ১০টা বেজে ৪০ মিনিট, আমরা পৌঁছে গিয়েছি ঢাকা কমলাপুর রেল স্টেশন। যদিও ঢাকার অনেক জ্যাম হয়, তাই আমরা একটু আগে আগে রওনা দিয়েছিলাম। যাক, আলহামদুলিল্লাহ কোনো জ্যাম না হয় আমরা ঠিকঠাকই পৌঁছাতে পেরেছি। শিডিউল বোর্ডে আমরা ট্রেনের নাম দেখলাম, আমাদের ট্রেনটি ৬ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। আর সেটা দেখে শিডিউল বোর্ডের অনুসারে আমরা ৬ নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছিলাম। ৬ নম্বর প্ল্যাটফর্মে গিয়ে দেখি আমাদের ট্রেনটা ইতিমধ্যে এসেছে এবং যাত্রীরাও অনেকেই ভেতরে ঢুকছে। যে ট্রেনটিতে যাচ্ছি পঞ্চগড় এক্সপ্রেস, এটি একটি ব্রড গেজ লাইনের ট্রেন, যে কারণে এর এক পাশে ৩টি সিট, আরেক পাশে ২টি সিট রয়েছে। এটা শোভন চেয়ার, যার ভাড়া ৭২০ টাকা। এটি এসি চেয়ার, যার প্রতিটি সিটের মূল্য ১৪২১ টাকা। আর এটি হচ্ছে এসি বার্থ বা ফার্স্ট ক্লাস। এসি বার্থে চাইলে আপনি ঘুমিয়েও যেতে পারেন। এর প্রতিটা সিটে ভাড়া পড়বে ১৭০২ টাকা। এবার আপনাদের একটি টেকনিক শিখাই কিভাবে টিকিট কাটলে উল্টো দিকে বসতে হবে না, মানে আপনি যেদিক যাবেন ট্রেনও সেদিক। ঢাকা থেকে আপনি যদি পঞ্চগড়ের উদ্দেশ্যে যেতে চান আর তাহলে পঞ্চগড়মুখী কোন সিট কাটবেন সেটা আজকে দেখাবো। এখানে আমি দুটো মার্ক করছি, একটা হচ্ছে রেড মার্ক আর একটা হচ্ছে গ্রিন মার্ক। এখানে রেড মার্কটা একটু লক্ষ্য করে দেখবেন ১ থেকে শুরু আর শেষ হচ্ছে ৫৫-তে। আর গ্রিন মার্কের যে সিটগুলো 56 থেকে শুরু, শেষ হচ্ছে 105-এ। তো এইখানে ঢাকা থেকে আপনি পঞ্চগড়ে যাবেন, আপনি যে সিটগুলো কাটবেন সেটা হচ্ছে কোন সিরিয়ালের সিটগুলো, এই রেড মার্ক করা যে সিটগুলো, এইখান থেকে যদি আপনি সিট কাটেন বা সিট কিনেন তাহলে আপনি ঢাকা থেকে পঞ্চগড় গেলে পঞ্চগড়ের দিকে আপনার মুখ থাকবে, যেদিকে ট্রেন যাচ্ছে সেদিকে আপনি বসে আছেন। আর যদি বেশি সিরিয়ালের টিকিটগুলো কাটেন বা ক্রয় করেন তাহলে আপনি যাচ্ছেন পঞ্চগড়ের দিকে কিন্তু মুখ থাকবে ঢাকার দিকে, একটু উল্টো হয়ে যায়, যেটা অনেকেই পছন্দ করেন না। তো এই টেকনিকে আপনি ঢাকা থেকে পঞ্চগড় যাওয়ার সময় আপনি টিকিট কেটে দেখতে পারেন। আশা করি আপনার যাত্রা যেদিকে আপনার মুখও সেদিকে থাকবে, কমফোর্ট ফিল করে যেতে পারবেন। রাত ১১টা বেজে ৪৬ মিনিট। যদিও আমাদের ট্রেন ছাড়ার সময় ছিল রাত 11:30টায়, কিন্তু নির্দিষ্ট সময় ১৬ মিনিট পর ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে আমাদের নিয়ে কমলাপুর রেল স্টেশন ত্যাগ করলো আমাদের ট্রেনটি। ট্রেনের একটি সাবধানতা বলে রাখা ভালো, আপনারা কেউ ট্রেন ছাড়ার সময় মোবাইল ফোন জানালার বাইরে রেখে ভিডিও বা ছবি তুলতে যাবেন না। জানালা দিয়ে আপনার ফোন কখন নিয়ে যাবে আপনি নিজেও টের পাবেন না। চানাচুর খেতে খেতে নিজের চেনা চেনা শহরটিকে দেখছিলাম। কি অদ্ভুত, তাই না? পরিচিত নগরীকে আজ অচেনা শহর মনে হচ্ছে, কারণ সবসময় আমি ট্রেনের বাইরে থেকে দেখি, আর আজ আমি ট্রেনের ভেতরে, আর আমার চিরচেনা শহরটি বাইরে। আসলে প্রতিটি স্থান থেকে বাহিরের জগৎটা আলাদা আলাদাভাবে উপভোগ করা যায়। এটি তারই একটি উদাহরণ। অবশ্য খারাপ লাগছে না, দেখতে দেখতে আমাদের ট্রেনটি ক্রমশ এগিয়ে যাচ্ছে বিমানবন্দর রেল স্টেশনের দিকে। ট্রেনের কিছু দিক আমার কাছে দৃষ্টিকটু লেগেছিল, আর তা হলো অনেক যাত্রী দাঁড়িয়ে যাচ্ছিল। আই মিন স্ট্যান্ডিং যাত্রী ছিল অনেক। আর সারা রাতেই
হকার ছিল। ওই হকারের বিষয়টা আমার কাছে অনেকটা নিরাপত্তাহীনতা মতো লেগেছে। ভোর ৫টা বেজে ১৫ মিনিট। ঘুম ভেঙে বাইরে তাকাতেই যেন চমকে উঠলাম। বাইরের এত সুন্দর একটা সকালের সৌন্দর্য দেখে। সূর্য দেখে মনে হলো আমাদেরকে স্বাগত জানাচ্ছে নতুন স্থানে। সূর্যের আলোতে চারপাশ যতই আলোকিত হয়ে উঠছিল, বাহিরের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য আমাদের দৃষ্টিতে ততই ধরা পড়ছিল। এজন্য এক মুহূর্তের জন্য চোখ ফেলে পারলাম। এত সুন্দর একটা ভোর, মানে কল্পনার চেয়েও বেশি। সকাল ৯টা ১৯ মিনিট। আমাদের ট্রেনটি ৩ মিনিটের জন্য একটি যাত্রা বিরতি দিয়েছিল ঠাকুরগাঁও রেল স্টেশন। আর এই সুযোগে আমি একটি পানির বোতল কিনতে ট্রেন থেকে নেমেছিলাম। যাত্রা বিরতি শেষে পঞ্চগড়ের উদ্দেশ্যে আমাদের ট্রেনটি আবার যাত্রা শুরু করলো। এই সুযোগে আমি সুন্দর প্রকৃতির সাথে আমার নিজের একটি মুহূর্ত ক্যামেরাবন্দি করে নিলাম। হঠাৎ করে বাহিরে দেখতে পেলাম লাল চাদর বিছানো। ভালো করে দেখে বুঝলাম ওগুলো লাল চাদর না। ওগুলো হচ্ছে জমি থেকে তুলে আনা পাকা মরিচ, যা কিনা শুকানোর জন্য রোদে দেওয়া হয়েছে। এখন হয়তো মরিচের সিজন, তাই মাঠে ঘাটে জমিতে সবখানে মরিচ শুকানোর দৃশ্য দেখা যাচ্ছে। আর মনে হচ্ছে চারিপাশে লাল চাদর বিছানো। চারিপাশে বিস্তৃত এলাকা জুড়ে শুধু ফসলি ক্ষেত। যতদূর চোখ যায় শুধু ধান, ভুট্টা, মরিচ সহ নানা সবজির ক্ষেত। যারা প্রকৃতিপ্রেমী তাদের কাছে এই দৃশ্য নিঃসন্দেহে অসাধারণ লাগবে। আমার মনে হচ্ছিল আমি যেন মহান আল্লাহ তাআলার কোনো শস্য ভান্ডারে এসে করেছি। সময় ৯টা বেজে ৫৯ মিনিট। আমাদের ট্রেনটি এসে পৌঁছেছে পঞ্চগড় রেল স্টেশনে। যদিও সবগুলো স্টেশনে একটু লেট পৌঁছেছিল, সেখান থেকে ধারণা করেছিলাম আমরা হয়তোবা আমাদের নির্ধারিত টাইমের থেকে দেরি হবে পৌঁছাতে। কিন্তু না, নির্ধারিত সময়েই এসে পৌঁছেছে পঞ্চগড় রেল স্টেশনে। রেল স্টেশন থেকে বের হয়ে পাশেই ছিল একটি পাবলিক টয়লেট। সেখান থেকে যেয়ে আমরা ফ্রেশ হয়ে নিলাম। রেল স্টেশন থেকে একটি অটো ভাড়া করে আমরা রওনা দিই পঞ্চগড় বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। রেল স্টেশন থেকে বাস স্ট্যান্ড অটো ভাড়া পড়েছিল জনপ্রতি ২০ টাকা। অটো মামার সাথে কথা বলতে বলতে আর শহর দেখতে দেখতে সামনে আগাচ্ছিলাম। যদিও আজকে পহেলা মে, তাই সব বন্ধ থাকার কারণে পুরো শহরটাই ছিল একেবারেই ফাঁকা। পঞ্চগড় বাস স্ট্যান্ডে গিয়ে এই হোটেল থেকে আমরা সকালের নাস্তাটি সেরে নিই। সকালের নাস্তায় ছিল গরম গরম পরোটা, অনেক মজার এবং স্বাদের একটি ভাজি এবং ২টো ডিম ভাজি নেই। যেহেতু আমরা বেলা করে পৌঁছাই পঞ্চগড়ে, তাই নাস্তা শেষ করে আমরা দেরি না করে সরাসরি মির্জাপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। সকালের নাস্তা শেষ করে এটি অটো নিয়ে রওনা হই মির্জাপুর শাহী মসজিদের উদ্দেশ্যে। মির্জাপুর শাহী মসজিদ যেতে আমরা ২০০ টাকায় অটো ভাড়া করি আপ ডাউন, কন্টা করে নেই। আমাদের অটো চালক মামা ছিলেন সদালাপী একজন মানুষ। তিনি আমাদের অনেক তথ্য দিয়েছিলেন। মির্জাপুর শাহী মসজিদ যেতে সময় লেগেছিল প্রায় ২৫ থেকে ৩০ মিনিট। দুপাশের দৃশ্য দেখতে দেখতে আর কথা বলতে বলতে টেরই পাইনি সময়টি কিভাবে কেটে গেছে। মির্জাপুর শাহী মসজিদটি পঞ্চগড় জেলাধীন আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে অবস্থিত। এটি পঞ্চগড় জেলার শহর হতে প্রায় ১৭ কিলোমিটার এবং আটোয়ারী উপজেলা পরিষদ হতে প্রায় ৭ কিলোমিটার দূরত্বে অবস্থিত।
মসজিদটির নির্মাণকাল এবং নির্মাতা নিয়ে ঐতিহাসিক মতপার্থক্য রয়েছে। মসজিদটির কেন্দ্রীয় দরজায় উপরিভাগে মসজিদের নির্মাণ সম্পর্কে পারস্য ভাষায় লিখিত একটি শিলালিপি রয়েছে। শিলালিপি পর্যালোচনা করে তাতে দুটি নামের উল্লেখ পাওয়া যায়, জনাব রসুল মোহাম্মদ বদর খান বাবা ও শেখ মালেক উদ্দিন আখতারুজ্জামান অথবা আখতারুজ্জামান। শিলালিপি পর্যালোচনা করে প্রত্নতত্ত্ববিদগণ ধারণা করেন মসজিদটি ১৬৫৬ সালে মুঘল শাসক সুজার শাসনামলে নির্মিত হতে পারে। শিলালিপি ও জনশ্রুতি হতে ধারণা করা যায় মির্জাপুর গ্রামের শেখ মালিক উদ্দিন আখতারুজ্জামান অথবা আখতারুজ্জামান নামে এক ব্যক্তি মসজিদটি নির্মাণ করেছেন। মসজিদের দেয়ালের মূল ও লতাপাতার নকশা খোদাই করা টেরাকোটা, প্রতিটি ফুল এবং লতাপাতার নকশা ভিন্ন ভিন্ন। মসজিদটির দৈর্ঘ্য প্রায় ৪০ ফুট, প্রস্থ ২৫ ফুট এবং এক সারিতে ৩টি গম্বুজ আছে। মসজিদটির মুসল্লিরা পবিত্র জুম্মার নামাজ সহ ৫ ওয়াক্ত নামাজ আদায় করেন। মুঘল আমলে নির্মিত প্রাচীনতম এই মসজিদটির নির্মাণশৈলীর নিপুণতা, কারুকার্য, অলঙ্করণ দর্শনার্থীদের এখনো আকৃষ্ট করে, আর তার কারণে বহু দূর দূরান্ত হতে এখনো বহু মানুষ প্রতিদিন মসজিদটিকে দেখতে আসেন। মসজিদের ঠিক উল্টো দিকে রয়েছে একটি দৃষ্টিনন্দন পুকুর। পুকুরের চারিপাশে ফুলের গাছ দিয়ে ঘেরা। ধারণা করা হয় মসজিদের বয়স আর এই পুকুরটির বয়স এক। এখনো পুকুরটিতে অজু গোসলের কাজে ব্যবহার করা হয়। যেহেতু গরমকাল তাই পানি কিছু শুকিয়েছে, অন্যান্য সময় পানি আরো থাকে। মির্জাপুর শাহী মসজিদ দেখে আমরা এবার রওনা দিই পঞ্চগড় বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে, সেই আগের আঙ্কেলের অটোতেই। পঞ্চগড় বাস স্ট্যান্ড থেকে বাংলাবান্ধার দূরত্ব ৫২ কিলোমিটার, আর এখানে সময় লাগে ১.৫ ঘন্টা। কিন্তু আজকে ১ মে এবং যাত্রী কম থাকায় আমাদের সময় লেগেছিল প্রায় ২.৫ ঘন্টা, আর বাস ভাড়া জনপ্রতি ১১০ টাকা। এবার আসি ঢাকা থেকে পঞ্চগড় কিভাবে আসবেন। ঢাকা থেকে পঞ্চগড় ৩ ভাবে আসা যায়, বাস, ট্রেন ও প্লেনে। বাসে নন এসি ভাড়া পড়বে ১১০০ টাকা থেকে শুরু, আর এসি বাসে ১৮০০ থেকে ১৯০০ টাকা। প্লেনে আসতে চাইলে প্রথমে আসতে হবে সৈয়দপুর। সৈয়দপুর বিমানবন্দর থেকে বাসে করে আসতে হবে পঞ্চগড়। যেহেতু আমরা ২ বন্ধুই ট্রেনে চড়ার খুব শখ ছিল, তাই আমরা ট্রেনের জার্নিকেই বেছে নিই। বাংলাবান্ধা 0 পয়েন্ট থেকে একটু দূরেই বাস আমাদেরকে নামিয়ে দিয়ে এলো। আমরা একটা অটো ঠিক করে 0 পয়েন্টের উদ্দেশ্যে রওনা হলাম। অটো ভাড়া নিয়েছিল জনপ্রতি ১০ টাকা, কাছেই ছিল। বাংলাবান্ধা 0 পয়েন্টে ৫টার পরে ঢুকতে দেয় না, আর সে কারণে আমরা একটু আগে এসেছিলাম। জিরো পয়েন্টের কাছে এসেই অটো থেকে নেমে শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটক দূরত্ব বোর্ড দেখে মনে হচ্ছিল আমরা বোধহয় ইন্ডিয়ায় চলে এসেছি। বাংলাদেশ বর্ডার গার্ডের সাথে কথা বলে আমরা বাংলাদেশ ভারত সীমান্তের দিকে যাচ্ছিলাম। এপাশ থেকে আবার লেখা ছিল পঞ্চগড়, ঢাকা, সৈয়দপুর, ঠাকুরগাঁও দূরত্বগুলো। সীমান্তের দিকে যেতেই প্রথমে চোখ পড়ল বাংলাবান্ধার 0 পয়েন্ট। আশেপাশের দৃশ্যগুলোও ছিল খুব সুন্দর। 0 পয়েন্টের পাশে যে ফাঁকা জায়গাটা দেখছেন, এটা হচ্ছে প্যারেড গ্রাউন্ড।
আমি অসংখ্য ধন্যবাদ জানাই বাংলাদেশ বর্ডার গার্ড তথা প্রশাসনকে, যারা দর্শনার্থীদের জন্য এই বসার স্থানটি তৈরি করে দিয়েছে। দর্শনার্থীরা যখন বাংলা বান্ধা জিরো পয়েন্টটা দেখতে আসে, তখন আসলে অনেক রোদ বা নরমাল একটু হাঁটার কারণে ক্লান্ত হয়ে যায়। তো এই বসার স্থানটি প্রতিটি দর্শনার্থীদের জন্য যে কত বড় উপকার এবং কতটা আরামদায়ক, তা শুধু ক্লান্ত পথিকই বুঝবে। এটা আসলেই খুব উপকারী একটা প্লেস। একটা মজার ব্যাপার দেখুন, এপাশে লেখা বাংলা বান্দা 0 কিলোমিটার। ঠিক তার অপর পাশে লেখা আছে ঢাকা 503 কিলোমিটার। অর্থাৎ রাস্তা যেখানে শেষ, আবার তার বিপরীত দিক থেকেই রাস্তা শুরু। সামনে দেখতে পাচ্ছেন দুটি পতাকা। ওইখান পর্যন্ত মানুষ যেতে পারে, আর বেশি যাওয়ার অনুমতি নেই। ওই যে দেখছেন, ওটা ভারত সীমান্তর গেট। ওই পর্যন্ত যেতে পারবেন, তবে আপনার ভিসা লাগবে। সাধারণত দর্শনার্থীরা এই পতাকার আগ পর্যন্ত এখানে এসে ঘোরে এবং দূর থেকে দেখে যায়। আমরা এখানে বেশ কিছু সময় পার করি এবং আশেপাশে ঘুরি ও ছবি তুলি। বাংলা বান্ধা 0 পয়েন্ট ঘোরা শেষ করে আমরা একটি অটো করে রওনা হই তেঁতুলিয়া ডাক বাংলোর উদ্দেশ্যে। বাংলা থেকে তেঁতুলিয়া অটো করে সময় লেগেছিল 30 থেকে 35 মিনিট, আর জনপ্রতি ভাড়া নিয়েছিল 50 টাকা। তেঁতুলিয়া 0 পয়েন্ট নেমে আমরা হেঁটেই ডাকবাংলো যাচ্ছিলাম। ডাকবাংলো যেতে দেখা মিলবে সর্বপ্রথম চা কন্যার ভাস্কর্য, সমতল ভূমি চা বাগানের ভাস্কর্যে। ডাকবাংলো প্রতিদিন বেশ দর্শনার্থী আসে, যে যার মতন ছবি তোলে। বিকেলে বেলা দর্শনার্থীদের এই জায়গাটা ভরে যায়। এই হচ্ছে সেই জায়গা যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তবে এখন না, শীতের সময় কাঞ্চনজঙ্ঘা ভালো বোঝা যায়। এটা হচ্ছে মহানন্দা নদী। নদী যদিও বাঁধ দেওয়ার কারণে নদীটা একদম শুকিয়ে গেছে। ওপারে যা দেখছেন সম্পূর্ণ ইন্ডিয়া। ডাকবাংলো দেখা শেষ হলে আমরা রওনা দিই সীমান্ত চা বাগান দেখার জন্য। যাওয়ার পথে চোখে পড়ে একটি সুন্দর মসজিদ। মসজিদের সামনে রয়েছে চা বাগান। চা বাগান আর এই মসজিদটা মিলে একটা অপরূপ দৃশ্য। তাই একটু থেমে আমরা দেখি। এবার আমাদের গন্তব্য সীমান্ত চা বাগান। গ্রামের কাঁচা রাস্তা দিয়ে দুপাশে মনোরম দৃশ্য দেখতে দেখতে আগাচ্ছিলাম। এটা হচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ডের পাহারা দেওয়ার চৌকি। এই হচ্ছে সেই সীমান্ত চা বাগানের সীমানা পিলার। এর এক পাশে রয়েছে বাংলাদেশ, আর অপর পাশে ইন্ডিয়া। আমরা এখন ইন্ডিয়াতে। আবার এখন এপাশে চলে আসলাম বাংলাদেশে। আমাদের পরবর্তী ভ্রমণ স্পট হলো বড়বিল্লার কাঁচা চা পাতার চায়ের দোকান। এখানে মূলত এসেছিলাম কাঁচা চা পাতার চা খাওয়ার জন্য, কিন্তু এসে বাড়তি হিসাবে এই চা বাগান আর আম বাগানের দেখা পাই। এই বাগানটি একটু অদ্ভুত, চা বাগান এবং আম বাগান একসঙ্গে। আম বাগানের গাছগুলো এত ছোট যে আমগুলো আপনি চাইলেই হাত দিয়ে ধরতে পারবেন। চা গাছের কচি পাতা এই হাঁড়িতে সিদ্ধ করে সাথে বেশ কিছু উপকরণ মিশিয়ে এই কচি চা পাতা চা বানানো হয়। এই এলাকায় এই কচি চা পাতার বেশ নামডাক রয়েছে। আমরাও এসেছিলাম সেই নামডাক শুনে খাওয়ার জন্য। আমরা ২ কাপ অর্ডার দিয়েছিলাম, এখন স্বাদ নেওয়ার পালা। বেশ স্বাদের এবং খুবই ভালো লাগছিল এই চাটা। এই হচ্ছে তেঁতুলিয়ার সেই বিখ্যাত তেঁতুল গাছ।
যেই তেঁতুল গাছের উপর ভিত্তি করে এখানকার নামকরণ করা হয় তেঁতুলিয়া। আমরা পঞ্চগড় যাবার জন্য বাসের অপেক্ষা করতে করতে আশেপাশের স্থানীয় বাজার ঘুরে দেখছিলাম। এই বাজারে সবকিছুই ভালো লাগছিল, তবে দুধের দাম শুনে আমি একদম অবাক হয়ে গিয়েছিলাম। এই দ্রব্যমূল্যের বাজারেও দুধের দাম মাত্র ৫০ টাকা লিটার। ভাবা যায়? বাসের অপেক্ষা করতে করতে আমাদের বাস চলে আসছে। এবার পঞ্চগড় যাওয়ার পালা। ঝটপট আমরা বাসে উঠে পড়ি। ঘড়িতে এখন সময় ৭:৩৫। আমরা চলে এসেছি পঞ্চগড়। তেঁতুলিয়া থেকে পঞ্চগড় বাস ভাড়া পড়েছিল জনপ্রতি ৮০ টাকা, আর সময় লেগেছিল ১ থেকে ১.৫ ঘন্টা। রাতের খাবার আমরা এই হোটেল থেকে খেয়েছিলাম। খাবারে ছিল সাদা ভাত, সবজি, ভাজি, ডিম ভাজি এবং নদীর মাছ। খাবারের মান ছিল ১০-এ ৭ দেওয়ার মতো। খাবার খেয়ে হাতে যথেষ্ট সময় ছিল, তাই আমরা হেঁটে হেঁটে রেল স্টেশনে চলে আসি। ট্রেনে মাঝরাতে খাওয়ার জন্য একটি খাবারের বক্স কিনি। এই খাবারের বক্সটিতে ছিল একটি চিকেন কাটলেট, একটি চিকেন ফ্রাই ও একটি জেলি ব্রেড। প্রতি প্যাকেটের দাম পড়েছিল ১৪০ টাকা। রাত এখন ১২:২৬। আমরা আছি পার্বতীপুর রেল জংশনে। এখানে হয়তো কোনো রেল ক্রসিং হবে, তাই আমাদের রেলগাড়িটা দাঁড়িয়ে আছে। এখন সকাল ৮:৩০। আমরা ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে পৌঁছেছি। আসা এবং যাওয়া মিলিয়ে দীর্ঘ ১,০০০ কিলোমিটার জার্নি করার পর কিছুটা ক্লান্তি নিয়ে বাড়ি ফেরার তাড়া। তেমনি আজকের ভিডিওতে এখানে শেষ করতে হবে। তবে যাবার আগে সবার উদ্দেশ্যে বলতে চাই, ভ্রমণ দেশ চিনতে শিখায়, ভ্রমণ নিজেকে চিনতে শিখায়, ভ্রমণ একটি জায়গা, সংস্কৃতি, আচার ব্যবহার জানতে শিখায়। সুতরাং সময় পেলে ভ্রমণ করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আসসালামু আলাইকুম।